ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাব লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা মেজদার কীর্তিকলাপ গল্পের বইখানি থেকে মেজদার পরোপকার গল্পটি। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। গরমের ছুটি সবে দুদিন পড়েছে। এমন সময় একদিন সকালবেলা মেজদা আমাকে আর সেজদাকে ডেকে নিয়ে গেল নিজের ঘরে। মেজদাকে খুব চিন্তামগ্ন মনে হলো। মেজদা ইতস্তত না করে বলল, অমু আর পানু, দুজনেই মন দিয়ে শোন, পরোপকার করতে হবে। আমি আর সেজদা প্রথমটাই ঠিক বুঝতে পারলাম না। আমাদের মুখের ভাব দেখে মেজদা বলল, মানুষের মতন মানুষ হতে গেলে পরোপকার করতে হয়, সব বড় লোকেরা বলেছেন। পরোপকার অত্যন্ত মহৎ কাজ, এতে শরীর মনও ভালো থাকে। পরোপকারীকে ঈশ্বর সাহায্য করেন, অর্থাৎ পরোপকারে নিজের উপকারও হয়। আমাদের বেশ কিছু পরোপকার করতে হবে। মুহূর্তে আমার মানসপটে একটা ছবি ভেসে উঠল। বেশ কবছর আগে আমি একবার পরোপকার করেছিলাম সেই দৃশ্য। আমরা সকলে মিলে মেজদাদুর বাড়ি বেড়াতে গিয়েছিলাম, কলকাতা থেকে বেশ দূরে বারাসাতের দিকে। বাড়ির লাগোয়া বিরাট বাগান, বাগান ভর্তি ফুল ফলের গাছ আর পুকুর ভর্তি মাছ। ছিপ দিয়ে মাছ ধরে আর বাগানের আমজাম বাগিয়ে প্রথম দুটো দিন দিব্যি কাটল। পরের দিন খুব ভোরে উঠে আমি পাখির ছানা ধরবো বলে চুপি চুপি বেরিয়ে পড়লাম। আম গাছে বুলবুলির বাসাটা আগেই দেখা ছিল। দিব্যি যাচ্ছিলাম আম গাছটার দিকে, হঠাৎ নজরে পড়ল সবুজ ঘাসের ওপর বাড়ির দারোয়ানজি ভগীরথ প্রসাদ ডিগবাজি খাওয়া প্র্যাকটিস করছে, কিন্তু ঠিক পেরে উঠছে না। বারবার অকৃতকার্য হয়ে সে উঠে দাঁড়াচ্ছে, আবার একটু পরে চেষ্টা করছে। আমি নিজে খুব ভালো ডিগবাজি খেতে পারি, হরেক রকমের ডিগবাজি। আমি জানি ওতে প্র্যাকটিস করতে হয় প্রচুর। প্রথমটা খুব অসুবিধেও হয়। পরোপকার জিনিসটা মানুষের মনে এমনিতে শীতকালের সাপের মতন ঘুমিয়ে থাকে, কিন্তু একবার খোঁচা খেলেই তরবরিয়ে উঠে ফোঁস করতে থাকে। আমি ভগীরথ প্রসাদের দিকে তাকিয়ে দেখলাম ভালো করে। আমার মতন হাড্ডিসার চেহারা না, অনেকখানি থলথলে ভুঁড়ি। বুঝলাম ওকে একটু সাহায্য না করলে চট করে শিখতে পারবে না, একটু পরোপকার করা দরকার। ভগীরথ প্রসাদ আমায় আলো আঁধারিতে খেয়াল করেনি, আমি ঘাপটি মেরে রইলাম। পরের বার ভগীরথ প্রসাদ চেষ্টা করতেই আমি পেছন থেকে দৌড়ে গিয়ে একটু হাত লাগালাম। ব্যাস, ভগীরথ প্রসাদ কৃতকার্য হলো। প্রথম ডিগবাজিটাই হলো দেখার মতন। সে একটা বিশাল রামা হো ঝেড়ে ডিগবাজি মেরে পার ছেড়ে পড়ল গিয়ে পুকুরের জলে। সেখান থেকে রে রে করে তেড়ে উঠল। আর কিছুক্ষণ আগে হলে ভগীরথ আমাকে ডাকাত ভাবত, কিন্তু তখন আলো ফুটছে, ভগীরথ আমায় চিনে ফেলল। আমি চুপি চুপি গিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরেই মেজদাদুর বাজখাঁই গলা শোনা গেল, পানু, এদিকে এসো। আমি গিয়ে দেখি মেজদাদুর সামনে দাঁড়িয়ে ভগীরথ প্রসাদ, তার সর্বাঙ্গের জল তখনও ঝরছে। মেজদাদু জলদ গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি ভগীরথকে জলে ফেলে দিয়েছ কেন? আমি বললাম, ও বারবার ডিগবাজি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আমি একটু সাহায্য করেছিলাম। আমি খুব ভালো ডিগবাজি জানি তো, তাই। তা ও যে একটার জায়গায় তিনটে ডিগবাজি খেয়ে জলে গিয়ে পড়বে তা জানবো কি করে? মনে হলো মেজদাদু অনেক কষ্টেই হাসি চাপলেন। ও ও শশাঙ্গাসন প্র্যাকটিস করছিল, ডিগবাজি না। পরের বার কারুর উপকার করার আগে জিজ্ঞেস করে নিও শশাঙ্গাসন না ডিগবাজি। বলে
ট্যাঁক থেকে 5টা টাকা বার করে ভগীরথের হাতে দিলেন। এ, মিঠাই খা লেনা, নাদান বাচ্চা হ্যায়। আমার পরোপকারে ঘেন্না ধরে গেল। আরে মোলো, একটা ডিগবাজি খেতে পারিস না, আবার বড় বড় কথা। সেই ইস্তক আমি প্রতিজ্ঞা করে রেখেছি যে অনেক সাদাসাদি না করলে আর পরোপকার করব না। মুখটা পানসে করে মেজদার দিকে তাকালাম। বুঝলাম মেজদা ধনুর্ভঙ্গ পণ করে বসে আছে, পরোপকার করবেই। শেষদার মুখ দেখে মনে হলো শেষদারও পরোপকারের তেমন একটা ইচ্ছে নেই, আমারই মতন। পরোপকারজাত পুরনো কোনো ঘায়ের কথা হয়তো মনে পড়ছে, কিন্তু মেজদার মুখের দিকে তাকিয়ে চেপে গেল। কারণ মেজদা এখন আমাদের রাজার মতন। মেজদার কল্যাণে আমাদের চেক নাই লেগেছে। ফুটবল, নেট, ক্রিকেট সেট সব হয়েছে। শেষদা মেজদাকে জিজ্ঞেস করলো, তা কি করতে হবে? শেষদা এমনিতে মানে উত্তেজিত না হলে একেবারেই তোতলায় না। মেজদা একটু হেসে বলল, বুঝলি না, তেমন শক্ত কিছুই না, স্রেফ পরের একটু উপকার করা। এই মানে অন্ধকে রাস্তা পার করে দেওয়া, পাগলদের গান বা গল্প শুনিয়ে মাথা ঠান্ডা করা। আমি গুজে দিলাম, কিংবা এই ওদের নাচ ধৈর্য ধরে দেখা। মেজদা বলে চলল, যারা দাঁড়াতে পারে না তাদের হয়ে দাঁড়িয়ে দেওয়া। আমি মেজদার কথায় ছেদ টানলাম, 20টা টাকা ছাড়ো দেখি মেজদা, বড় খিদে পাচ্ছে। মেজদা স্কলারশিপ পাওয়ার পর থেকেই আমার আর শেষদার এই এক অ্যালার্জি শুরু হয়েছে। অল্পক্ষণ কিছু না খেলেই অ্যালার্জি হয়। এই মানে সিঙাড়া বা কাটলেট বা ল্যাংচা খাবার জন্য প্রাণ আনচান করে। চোখ ঢুলু ঢুলু হয়ে আসে, মনটা উদাস উদাস লাগে, আর থেকে থেকে কবিতা পায়, মানে কবিতা লিখতে ইচ্ছে করে। মেজদা টকাশ করে আমার হাতে 20টা টাকা দিয়ে বক্তব্য চালালো, যারা বসতে শুতে পারে না, খালি দাঁড়িয়ে থাকে, তাদের বসিয়ে বা শুইয়ে দেওয়া। শেষদা শুধলো, ঘোড়ার উপকারও করবে নাকি? না, মানুষের। কটমট করে তাকালো মেজদা। গরম কচুরি আর জিলিপি আমি আনলাম দৌড়ে, কিন্তু ভাগে পেলাম প্রায় সবচেয়ে কম। শেষদাটা ভীষণ খেতে পারে, শুধু তাই নয়, খায়ও খুব তাড়াতাড়ি। মেজদা না হয় কথা বলতে বলতে অন্যমনস্কভাবে 7টা কচুরি খেয়ে ফেললো, কিন্তু সেজদা সজ্ঞানে খেলো 8টা, তার 5টা একসঙ্গে এক গ্রাসে। এত বড় হাঁ আমি আর কারো দেখিনি, এক জলহস্তি ছাড়া। বাকি 7টা কচুরি আর জিলিপিগুলো নেহাত সটকে দিয়েছিলাম ঠিক সময়ে, না হলে ওগুলোও ঠিক চলে যেত সেজদার পরের গালে। মেজদা সেজদার সঙ্গে কথা বলতে বলতে হাতড়ে হাতড়ে কচুরির ঠোঙা থেকে খানিকটা শাল পাতা মুখে পুরে ফেলল। মেজদা বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, 8টা বাজে, রেডি হয়ে নে, মাকে বলে দে আমরা পরোপকারে বেরোচ্ছি, যথেষ্ট পরোপকার না হওয়া পর্যন্ত ফিরবো না। আমরা ঝটপট জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম। মেজদা বলল, দেখ, আমাদের এই জায়গাটাকে ঠিক ঠিক কলকাতা বলা যায় না, পুরো মফস্বল না হলেও আধা মফস্বল। এখানে উপকারের স্কোপ কম। খাস কলকাতায় যেতে হবে, সেখানে মানুষ গিজগিজ করছে, গাড়ি বাস ট্যাক্সি গিজগিজ করছে, এই সব রকমের সব কিছু গিজগিজ করছে, মানে পরোপকারের স্কোপও গিজগিজ করছে। মিনিট 30 বাসের ঝাঁকানির পর আমরা নেমে পড়লাম শ্যামবাজারের মোড়ের কাছে। বাড়িয়ে বলেনি মেজদা, মানুষ, গাড়ি, ট্রাম, বাস, অটো, ফুচকাওয়ালা, বোঁচকাওয়ালা, পুঁচকে মেয়ে, ফচকে ছেলে, মুচকি হাসা ভদ্রমহিলাদের সব দেখলে হকচকিয়ে উঠতেই হয়। চারদিকে পরোপকারের অঢেল অবকাশ ছড়ানো। আমি মেজদাকে জিজ্ঞেস করছিলাম, ভিখিরিকে ভিক্ষে দেওয়াটা পরোপকার কিনা। আমার কথা শেষ হলো না, মেজদা এক দৌড়ে কর্নওয়ালিস স্ট্রিট পেরিয়ে ওপারে ছুটল, পেছনে পেছনে আমরা। মোটাসোটা মাঝবয়সী ভদ্রমহিলা মুচির কাছে জুতো সারাচ্ছিলেন, আর খালি পাটা তুলে রেখে মাঝে মাঝেই টাল সামলাচ্ছিলেন। মেজদা তাড়াতাড়ি ফুটপাত থেকে 2টো ইঁট তুলে নিয়ে গুজে দিল ভদ্রমহিলার খালি পায়ের তলায়। ভদ্রমহিলা মুচকি হেসে বললেন, বড় উপকার করলে ভাই, মনে হচ্ছে বেশ সময় লাগবে চটিটা সারাতে। মাত্র 1 মিনিটের ভেতর 2টো লোক আমাদের কাছে চলে এলো।
একজনের এক মুখ দাড়ি, অন্যজনের হাতে পাট করা খুর। হাতে খুরওয়ালা লোকটা মেজদার দিকে তেড়ে এলো। आप मेरा सैलून का ईंट क्यों लिया? अब ये खरीदार बैठेगा कहाँ? क्यों लिया ईंट? মেজদা কিছু বলার আগেই ভদ্রমহিলা সরু গলায় চিৎকার করে উঠলেন। तुम क्यों क्यों करता है क्यों? फुटपाथ का ईंट लिया, बेस किया, তোমার নাম লেখা है ईंट में। লোকটা আচমকা মহিলা আক্রমণে থতমত খেয়ে लेकिन खरीदार बैठेगा कहाँ বলতেই ভদ্রমহিলা বাকি সমস্যার সমাধান করে দিলেন। আরে দাঁড়াকে দাঁড়াকে কামা দো। দাড়িওয়ালা লোকটা মানে খদ্দের ধুত্তার নিকুচি কিয়া হয় বলে চলে গেল আর নাপিতটা পড়ল মেজদার পেছনে। আপনি মেরা 2 রুপয়া লুকসান কর দিয়া। মেজদা তাকে পকেট থেকে 2 টাকা বার করে দিতে গেল, কিন্তু লোকটা এমন অদ্ভুত যে টাকা না নিয়ে ঘ্যান ঘ্যান করে চলল। हम ऐसा तो रुपया नहीं लेगा, आप लोगों से कोई दाढ़ी बनाइए। আমাদের তিনজনের কারুরই কামানোর মতো দাড়ি নেই। অগত্যা আমি আর শেষদা দাড়ি কামানোর লোক খুঁজতে লাগলাম। যাকেই বলি, দাদা একটু দাড়ি কামাবেন, কামিয়ে দেখুন না একটু, তেমন খারাপ লাগবে না। সেই আমার আর শেষদার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে চলে যায়। অবশেষে আমরা একজন ভালো মানুষকে পেলাম, যার খোঁচা খোঁচা দাড়ি, উদাস উদাস ভাব। এক কথায় রাজি হয়ে গেল দাড়ি কামাতে। খাসা লোক। ভদ্রমহিলা অনেকক্ষণ আগে চলে গেছেন। লোকটা দিব্যি শান্ত হয়ে ইটের ওপর বসলো দাড়ি কামাতে। সাবান মাখানো অবধি সব ঠিকই ছিল, কিন্তু নাপিত খুর বার করতেই খদ্দের একটা গানের কলি গেয়ে উঠল। আমাতে মামাতে দাড়ি কামাতে কামাতে শেষে ঝুলে পড়ি কে যে কার জামাতে। আমাতে মামাতে দাড়ি কামাতে কামাতে। তারপরই আচমকা তড়াক করে এক লাফে নাপিতের কোলে চড়ে বসে তার গালে গাল ঘষে দিল। নাপিত আর আমাদের মুখগুলো দেখার মতন হলো। নাপিত খুঁটটুর বন্ধ করে লোকটাকে অনেক কষ্টে, অনেক কসরত আর কাকুতি মিনতি করে কোনো রকমে নামিয়ে বাক্সের ভেতর হাওয়াই চটি পর্যন্ত ঢুকিয়ে ফেললো। তারপর মালকোঁচা মেরে হঠাৎ ট্রাম লাইন ধরে ছুট লাগালো হাতিবাগানের দিকে। খদ্দের এক মুখ সাবান নিয়ে একই গান গাইতে গাইতে তাড়া করলো নাপিতকে। আমি তাকালাম মেজদার দিকে। মেজদা বলল, ব্যাটা ফাঁকি দিতে পারেনি, 2 টাকা ওর পকেটে গুজে দিয়েছি ঠিক সময়ে। শেষদা উত্তেজিত বলল, কি বদহজমে রুগী হতেও পারে। আমি শেষদার ভাষা অনেক সহজে বুঝি, বুঝলাম এবং বললাম, না, বদ্ধ পাগল বলছে। তা আধ ঘন্টার মন্দ পরোপকার হলো না বলো মেজদা? হ্যাঁ, আর 2-1টা ভালো মতন পরোপকার হলেই মনে হয় ঘরে ফেরা যাবে। শ্যামবাজারের 5 মাথার মোড়ের কাছে দাঁড়িয়ে আমরা চারদিকে তাকাচ্ছিলাম পরোপকারের খোঁজে। হঠাৎ আমার নজরে পড়ল এক বৃদ্ধ সার্কুলার রোড পার হতে পারছে না। বৃদ্ধের সৌম্য চেহারা, পরিষ্কার জামা কাপড়, হাতে একটা হাত দেড়েক লম্বা চামড়ার সুটকেস, মুখে লম্বা সাদা দাড়ি। আমি দাদার দয়ের দৃষ্টি আকর্ষণ করলাম বৃদ্ধের প্রতি। বারবারই রাস্তা পার হতে এগিয়ে গিয়ে গাড়ি দেখে থমকে পিছিয়ে আসছে। মেজদা আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, ওকে রাস্তা পার করে দেওয়া উচিত, ঠিক চিনে বার করেছিস। আমরা 3 ভাইয়ে মিলে প্রায় পাঁজাকোলা করে বৃদ্ধকে রাস্তা পার করে দিলাম। শেষদার সুটকেসটা নিতে গেছিল, তাতে কিন্তু বৃদ্ধ খ্যাঁক করে উঠল। ওপারে পৌঁছে বৃদ্ধ আমাদের অনেক আশীর্বাদ করল। খুব বাঁচা বাঁচিয়ে দিলে বাবারা, রাস্তাটা পার হতে পারছিলাম না কিছুতেই, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। বাড়ি ফিরতে এত দেরি দেখলে ছোট বৌমা যা বকুনি দেবে না। রাধা মাধব রাধা মাধব। বৃদ্ধের মিষ্টি কথায় আমরা একরকম গলে পড়লাম। শেষদা বলল, চল ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। জানা গেল বৃদ্ধের নাম শ্রী বটকৃষ্ণ বণিক। শেষদার কথা শুনে একগাল হেসে খুব খুশি হয়ে বলল,
ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে, ওই যে হলুদ রঙের চারতলা। ওইটুকু পৌঁছে দিলে খুব ভালো হয়। মাথাটা কেমন যেন ঘুরছে। হলুদ বাড়িতে গিয়ে আমরা কড়া নাড়লাম। এক মহিলা বেরিয়ে এলো, শাড়িতে হাত মুছতে মুছতে। আমি এই মেজদাকে বললাম, দেখেই বোঝা যায় ছোট বৌমা। মেজদা বলল, পৌঁছে দিয়ে গেলাম আপনাদের শ্বশুর বটকৃষ্ণ বাবুকে। ভদ্রলোক একা একা কিছুতেই রাস্তা পার হতে পারছিলেন না। ছোট বৌমা বৃদ্ধের আপাদমস্তক দু তিনবার নিরীক্ষণ করে বলল, আবার বলো তো যা বললে। মেজদা বক্তব্য পুনরাবৃত্তি করার পর মহিলা ঝাঁঝিয়ে উঠল, আমার শ্বশুর মশাই বটকৃষ্ণবাবু মানে? ইয়ার্কি পেয়েছ? আমি ওকে বাবার জন্মে দেখিনি। ফের যদি বাড়ি বয়ে এমন চ্যাংরামি করবে তো পাড়ার ছেলে ডেকে ধোলাই দেব। আমাদের সব কেমন গুলিয়ে গেল। আমরা তাকালাম বৃদ্ধের দিকে। বৃদ্ধের তেমন ভাবান্তর দেখা গেল না। বাক্সটা সেজদাকে ধরতে দিয়ে পকেট থেকে আর এক সেট চশমা বার করে চোখের চশমাটা পাল্টে বলল, বড্ড ভুল হয়ে গেছে ভাইয়ারা। কাছে দেখার চশমাটা পড়েছিলাম তো, তাই ঠিক ঠাহর করতে পারিনি। ওই ডান দিকের মোড়টা ঘুরতে হবে। ডান দিকের মোড়টা ঘুরেই বৃদ্ধ আর একটা হলদে রঙের বাড়ি দেখিয়ে নিজেই গটগট করে এগিয়ে গিয়ে কলিং বেল বাজালো। এবার একজন কাজের লোক বেরিয়ে এলো। ছোট বৌমাকে ডেকে দে বলে বৃদ্ধ গটগট করে নিজেই ভিতরের দিকে এগোলো। আমরা পাছে পাছে। অন্ধকার সিঁড়ি। কোথায় ছোট বৌমা নেমে এসে বৃদ্ধকে অভ্যর্থনা করবে আর আমাদের ধন্যবাদের সঙ্গে মিষ্টির থালা এগিয়ে দিয়ে বলবে, আর একটা সন্দেশ দিই ভাই। তা না, সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগলো এক সাংঘাতিক গড়গড়ে ভৌ ভৌ। বুড়ো তাড়াতাড়ি পেছন ফিরে নামতে নামতে বলল, আরে, আজ সকাল পর্যন্ত তো ছোট বৌমা ভৌ ভৌ করতো না। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমরা জড়াজড়ি করে পড়ছিলাম আর কি। বাড়ি থেকে বেরিয়ে বৃদ্ধ বলল, নিজের বাড়ি যদি চিনে বার না করতে পারি তো গোবিন্দ হাজরা আমার নামই না। মেজদা সেজদা কেউই খেয়াল করেনি। দিব্যি এগোচ্ছিল, কিন্তু আমি ওদের খেয়াল করলাম। সেজদা বুড়ো আগে যেন অন্য কি নাম বলেছিল। সেজদা কথাটা খেয়ালে আসতেই উত্তেজিত হলো। দেখছো কেস সিরিয়াস? তুমি তার মাঝে ভটভটি চালাতে শুরু করলে। লোকটা আগে নাম বলেছিল বটকৃষ্ণ বণিক। মেজদা আমায় বলল, খুব মার খেয়েছে মনে হয়। লোকে বাপের নাম বলে, এ তো নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। বৃদ্ধ আমাদের বলল, আর ভুল হবে না এবার। সব ঠিক ঠিক চিনতে পারছি। ওই রাস্তাটা পেরিয়ে একটু ডান দিকে এগোলেই হলুদ বাড়ি। আমরা যথারীতি এগোলাম। এবার বারান্দায় একটা লুঙ্গি পরা লোক দাঁত মাজছিল। বৃদ্ধের কথায় সে এত চটে গেল যে আর একটু হলেই গায়ে কুলকুচু করে দিত। আমি বুড়োকে শুধলাম, দাদু, আপনার নামটা আসলে কি? বটকৃষ্ণ না গোবিন্দ? বুড়ো যেন আকাশ থেকে পড়ল। আমার নামে কি যাতা বলছো? ওসব বাজে নাম আমার হবে কেন? আমার নাম বাবা এই সোজাসুজি পুলিন বিহারী পাল। সেজদা এতক্ষণে শান্ত হয়ে এসেছে। বলল, কেস গন্ডগোলের। মেজদা, কতক্ষণ ঘুরবে একে নিয়ে তুমি? হ্যাঁ, পুলিনকে পুলিশের হাতে দিয়ে বাড়ি চলো, ভীষণ খিদে পেয়েছে। মেজদা বলল, পুলিশের হাতে দিলে প্রথমেই মারবে, তারপর খুব মারবে। তারপর ওর কথা ভুলে যাবে। ও হয়তো থানার লক আপে কাটাবে বাকি জীবন, নয়তো থানা থেকে ওকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। তাতে ওর বাকি জীবনটা নষ্ট হবে। আমি বলতে যাচ্ছিলাম, ওর জীবনের খুব একটা বেশি বাকি আছে বলে মনে হয় না। 2-1 বছর আগেই যদি। দুই দাদাই আমার দিকে তেড়ে এলো। সেজদা পাপা আজ 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 বলে এক রাশ স্টিম ছাড়লো। মেজদা বলল, ঠিক বলেছিস সমু, পাষাণের মতো কথা বলছে। সেজদা শুধরে দিল, আসন্ডের মতন।
মনে হয় ভদ্রলোকের সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছে হঠাৎ শক পেয়ে। ঠিক বলেছ। এই আমারও তাই মনে হয়। একমত হয় সেজদা। মেজদা বলে চলে, এমনটা বেশিরভাগ সিনেমাতেই দেখা যায়। নায়ক বা নায়িকার আচমকা সাপ দেখে, ভূত দেখে, এই ঝাল লেগে টক খেয়ে, দেয়ালে নাক ঠুকে গিয়ে বা সামনে প্রিয়জনের মৃত্যু দেখে। সেজদা বাধা দিল, পেছনে। হ্যাঁ হ্যাঁ, প্রিয়জনের মৃত্যু পেছনে হলেও অবশ্য এমন হতে পারে। না, পেছনে গাড়ি ধাক্কা। এক ধাক্কায় বার করে আনে সেজদা। তাও হতে পারে, এমন আচমকা আঘাতে নায়ক বা নায়িকার সাময়িক স্মৃতিভ্রংশ হয়ে যায়। তখন সে আর আগের কিচ্ছু চিনতে পারে না, কিছু মনে করতে পারে না। তারপরে এগিয়ে আসে নায়িকার বিয়ের দিন। নায়িকা পিড়িতে বসলেই নায়ক খান ঘচাং করে আর এক মানসিক চোট। এই দ্বিতীয় চোট স্মৃতিশক্তির পুরোটা তো ফিরিয়ে দেয়ই, তারও বেশি ফিরিয়ে দেয় কখনো সখনো। একটু আলোচনার পর সাব্যস্ত হলো যে কিছু করার নেই। আমরা বুড়োকে যেখানে পেয়েছিলাম সেখানেই কোনো রোয়াকে বসিয়ে দিয়ে আসবো বলে, আর গায়ে একটা কাগজ সেঁটে তাতে লিখে দেব, এই সাময়িক স্মৃতিভ্রংশ বৃদ্ধকে কুড়িয়ে পাওয়া গেছে। একে বাড়ি পৌঁছে দিলে বা নিজের বাড়িতে কদিনের জন্য রাখলে এর বিশেষ উপকার করা হবে। শেষদা বলল, মেজদা, টাকা ছাড়াও ভীষণ খিদে পেয়েছে। তো তুমি জানো, বেশি খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না। তোমার উপকারের বুড়োকে আমি একটা ধাক্কা দিয়ে ফেলতে পারি, যাতে ও চিরকালের মতো বাড়ি পৌঁছে যাবে। 20টা সিঙাড়া এনে সেজদা নিমেষে 8টা ফাঁক করে দিল। আমি এত বড় হাঁ করে দেখছিলাম। বড় হাঁ না করলে একসঙ্গে 4টে সিঙাড়া আমার মুখে ঢোকে না। বুড়োও খান 2 সিঙাড়া কুচুর কুচুর করে খেয়ে আমার দিকে তাকিয়ে বলল, কই চা কয়? যেন চায়ের নেমন্তন্ন খাচ্ছে শ্বশুর বাড়িতে। বুড়োকে চাটা খাইয়ে জামায় সেফ টিফিন দিয়ে কাগজ সেঁটে কোলের ওপর বাক্সটা দিয়ে ওকে একটা রকে বসিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। কিন্তু লোকটার মুখটা দেখে কেমন যেন মায়া লাগলো। আমার একার না, একসঙ্গে আমাদের 3জনেরই। মেজদাই প্রথম বলল, আমরা উপকার করতে এসে এটা কি করছি? আমি বললাম, ওর বাক্সে হয়তো অনেক টাকা আছে, খারাপ লোকে যদি কেড়ে নেয় আর তার জন্য যদি বুড়োকে ছুরি মারে। শেষদা উত্তেজিত হয়ে পড়ল, ল্যাং। ধুত, ল্যাংচা খাওয়াতে বয়ে গেছে। আমরা বলে তাই চা সিঙ্গারা খাওয়ালাম। আহ মেজদা, শেষদা বলছে ছুরির দরকার নেই, একটা ল্যাংই যথেষ্ট। শেষদা আমার পিঠ চাপড়ে দিল। মেজদা বলল, সে তো আরো সাংঘাতিক। মারা গেলে একরকম, কিন্তু ল্যাংড়া হওয়া বিশ্রী ব্যাপার। আমি বললাম, মেজদা, একটা কাজ করলে হয় না? তুমি তো সত্যিই পরোপকার করতেই চাও। অলবৎ। ওকে আমাদের বাড়ি নিয়ে গিয়ে কদিন রাখলে হয় না? আমাদের বাড়িতে এত বাবা কাকা ভাই বোন ভাগনা ভাগ্নি পিসি টিসির ভেতর মানসিক শখ ছাড়া থাকা অসম্ভব। কদিন থাকলেই দেখবে ও স্মৃতিশক্তি ঠিক ফিরে আসছে। মেজদা লাফিয়ে উঠল, এক্কেরে আমার মনের কথাটা বলেছিস। শেষদাও বলে উঠল, আমিও তো 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 তাই ভাবছিলাম। মেজদা বুড়োকে ডাকলো, ও পুলিন বাবু, শুনছেন? আমাদের সঙ্গে চলুন। বুড়ো যেন এই ডাকের অপেক্ষাতেই ছিল। এক লাফে বাক্স বগলে আমাদের কাছে এসে বলল, এই এই চলো চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। আমার নামটা কিন্তু তোমরা ভুল বললে ভাই। আমার নাম পুলিন বাবু নয়, আমার নাম গদাধর মুখোপাধ্যায়। আমরা 3জনে 3জনের মুখের দিকে চাইলাম। মেজদা বলল, চলো চলো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। মেজদাদার পরোপকারের প্রথম পর্বটি আজ এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আগামী দিনে। দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন বুড়োর আগমন কিভাবে ঘটল। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকুন এবং আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও সাবধানে থাকুন।